আমরা দেখেছিলাম জলপরি তার বার্থডেতে জঞ্জের মাকে ইনভাইট করেছিল এবং তাকে আনতে গেলে সে বুঝতে পারে যে এটাই হলো জঞ্জের আসল মা, যেখানে রাস্তার অপর পাশে জঞ্জে ছিল। সে তার মাকে দেখে তার মায়ের দিকে এগিয়ে যায়। মা ছেলে একে অপরকে এতদিন পর দেখে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরে ওরা একটি জায়গায় গিয়ে বসে যেখানে মা ছেলে মিলে এতদিন দূরে থাকার মুহূর্তগুলোকে শেয়ার করে। জঞ্জে জানায়, আমি অনেক খুঁজেছি তোমায়, আর তুমি কিনা আমার এত কাছে ছিলে। তার মানে চাইসিয়া যে খাবারগুলো রান্না করে আনতো সেগুলো তাহলে তোমারই হাতের রান্না। এই সমস্ত কথার মাঝে ওরা ইমোশনাল হয়ে পড়ে। এরপরে ওরা সবাই বাড়ি ফিরে এসে জলপরির বার্থডে সেলিব্রেট করে। এই বার্থডের মধ্যে জলপরি কোনো উপহার পাক কিংবা নাই পাক, জঞ্জে তার সবথেকে দামি উপহারটা পেয়ে গিয়েছে, তার মাকে। এরপরে নামদো জঞ্জের মাকে জিজ্ঞাসা করে, আপনি কি কাং জিহুন নামের কাউকে চেনেন? যেটার উত্তরে জঞ্জের মা জানায়, হ্যাঁ আমি ওকে চিনি, এমনকি তোমরাও ওকে চিনো। কাং জিহুন হলো জঞ্জের সৎ মা, যে কিনা তার নাম চেঞ্জ করে বর্তমানে কাং সেহি। যেটা জানার পরে জঞ্জে এই ব্যাপারটি ডিটেকটিভকে জানিয়ে দেয়, কিন্তু তেমন কোনো প্রমাণ না থাকার ফলে ওরা কাং সেহিকে গ্রেপ্তার করতে পারে না। এদিকে জঞ্জের সৎ ভাই কাং সেহির কাছে এসে জিজ্ঞাসা করে যে মা দেয়ং তার আসল বাবা কিনা, যে কথার উত্তরে তার মা সরাসরিভাবে উত্তর না দিলেও তাদের কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আসলে মা দেয়ংই হলো ওর আসল বাবা। এখানে আমরা জানতে পারি যে কাং সেহির যমজ একটি বোন ছিল। ছোটবেলায় তাদের বাবা মা মারা যাওয়ার পর তারা একটি অনাথ আশ্রমে আশ্রয় নিয়েছিল, যেখান থেকে একটি বড়লোক পরিবার তার বোনকে অ্যাডপ্ট করলেও তাকে অ্যাডপ্ট করে একটি গরিব মাতাল পরিবার। এরপরে সে একে একে তার অ্যাডপ্ট করা পরিবারের সমস্ত লোককে হত্যা করে কুমিরের কান্না কাঁদতে থাকে। এভাবে ধীরে ধীরে সে জঞ্জের বাবার মতো একজন বড়লোকের কাছে আসতে পেরেছে। কাং সেহি ওর ছেলেকে জানায়, আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, এখন আমি তোমার সাথে শান্তিতে থাকতে চাই, তাই তোমার আসল বাবাকে সেটা তোমার জানার কোনো দরকার নেই। এদিকে জঞ্জে যে তার মাকে খুঁজে পেয়েছে এই ব্যাপারটা চাইসিয়া জানতে পেরে গিয়েছিল, তাই জন্য সে জঞ্জের বাড়ি গিয়ে তার দরজা গড়াতেই দাঁড়িয়ে থাকে এবং ভাবতে থাকে সে কোন মুখ নিয়ে জঞ্জের সামনে যাবে, কারণ সে তো আগে থেকেই জানতো যে ইনি জঞ্জের মা। তখনই ওখানে তেহ পৌঁছে যায়। চাইসিয়া তেহকে সমস্ত ব্যাপার জানালে চাইসিয়া ভাবে যে সে হয়তো তার ব্যাপারে এখন খারাপ ভাববে, তাই জন্য তাকে বলে, তুমি তো শুনলে আমি কতটা খারাপ, এরপরেও কি তুমি আমাকে ভালোবাসবে? সবটা শোনার পর চাইসিয়ার প্রতি তেহর একটু হলেও টান আমরা লক্ষ্য করি। অন্যদিকে আমরা দেখি যে আঙ্কেলের পালস ধীরে ধীরে স্বাভাবিক হয়। ডাক্তার জানায় যে ওনার ব্রেনের সমস্যা, ব্রেনের ব্যাপারে কার কখন কি হয় সে ব্যাপারটা বলা যায় না, উনি যে কোনো সময় পুরোপুরিভাবে সুস্থ হয়ে যেতে পারে। পরের দিন জঞ্জে ওর বাবার ব্যাপারটা জানার জন্য ওর সৎ ভাইয়ের সাথে দেখা করতে অফিসে যায়। সে জানতে চায় যে আমার বাবা কোথায়। ওর সৎ ভাই জানায়, আমি তো তোমায় আগেই বলেছি উনি বিদেশে গিয়েছেন। জঞ্জে বলে, তুমি মিথ্যে বলছো, কারণ বাবা বাড়ির খাবার ছাড়া বাইরের খাবার বেশি দিন খেতে পারে না, তুমি তো দেখছি ওনার যোগ্য ছেলে হয়ে উঠতেই পারোনি। এই বলে জঞ্জে ওখান থেকে আসতে থাকলে ডিটেকটিভকে কল করে সে তার বাবার ব্যাপারে খোঁজ নিতে বলে। তখন ডিটেকটিভ ওর বাবার ব্যাপারে খোঁজ নিয়ে ওকে জানায় যে তোমার বাবা বিদেশে যায়নি, ওনার যাওয়ার কোনো রেকর্ড নেই, তার মানে উনি এখানেই রয়েছেন। জঞ্জে তখন নামদোকে ফোন করে জানায় যে একটি বাড়িতে চুরি করতে হবে। যে ব্যাপারটা শোনার পর নামদো তো খুব খুশি হয়ে যায়, কারণ জঞ্জে নিজের থেকে ফোন করে চুরি করার কথা বলছে। তখন আমরা জানতে পারি যে সে আসলে তার নিজের বাড়িতেই চুরি করার কথা বলছে। চুরি বলতে মূলত তারা কাং সেহি আর তার বাবার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে যাবে, যেখানে তাদের এই সমস্ত কথা জলপরি শুনে ফেলে এবং সেও যাওয়ার জন্য বলতে থাকলে নামদো তাকে ওদের সাথে নিয়ে যাবে না বলে জানিয়ে দেয়, কারণ নামদো তাকে অন্য আরেকটি কাজ দেয়, যেখানে ওরা চাইসি আর বৌদির কাছে সাহায্য চায়। চাইসি আর বৌদি তার সকল সোসাইটির মহিলাদের একটি মিটিং ডাকে, যেখানে চাইসি আর বৌদি একটি ঘোষণা করবে বলে জানায়। কাং সেহি সেই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে এই মিটিং এর মধ্যে তার ব্যাপারেই কথা হবে, সেই জন্য সেও মিটিং এ যাবে বলে ঠিক করে। আর অন্যদিকে জলপরি জঞ্জের সৎ ভাইয়ের সাথে দেখা করতে চায়, যার ফলে জঞ্জের সৎ ভাই এবং সৎ মা দুজনেই বাড়ির থেকে বাইরে থাকবে, আর এই সুযোগটাকেই ওরা কাজে লাগাতে চায়। পরে ওরা সবাই বাড়ির পোকামাকড় মারার লোক সেজে ওখানে পৌঁছে যায়। বাড়িতে তখন শুধুমাত্র জঞ্জের বাবা এবং তাদের কাজের মহিলা ছিল। জঞ্জে সুযোগ বুঝে তার বাবার কয়েকটি মেডিসিন নিয়ে নেয় এবং ওখান থেকে একটি অন্য ধরনের ফুলের ছবি নিয়ে নেয়, সাথে সাথে টেবিলের নিচে একটি মাইক্রোফোন সেট করে দেয়। এরপর জঞ্জে
ওপরে গিয়ে তার বাবার রুমে প্রবেশ করে, যেখানে সে তার বাবাকে দেখতে পায়। সে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার সৎমার সম্পর্কে, কিন্তু ওর বাবা ওকে জানায় যে না, আমি এতদিন তার সাথে সংসার করেছি, আমার কাছে ও মোটেও খারাপ নয়। জন যে তখন ওর বাবাকে জানায় যে ওনার আগের দুটো হাজব্যান্ডও ঠিক একইভাবে প্রথমে অন্ধ হয়ে যায় এবং পরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। নিজের সাথে একটু মিলিয়ে দেখো বাবা, আমি তোমাকে এই বিপদের মধ্যে আর এক মুহূর্ত রেখে যেতে পারবো না, চলো আমার সাথে। কিন্তু ওর বাবা তারপরেও ওর কথা বিশ্বাস না করে উল্টে ওকেই বলে যে তুমি লোকেদের ঠকাও, আর এখানে এসেছো নিজের বাবাকে ঠকাতে, আমি কোথাও যাব না। নিজের বাবার মুখে এই ঠকানোর কথা শুনে ওর মন খারাপ হয়ে যায়। ওপরে চেঁচামেচির আওয়াজ শুনে বাড়ির কাজের মহিলা জঞ্জের সৎ ভাইকে ফোন করে এবং এই ব্যাপারটি জানিয়ে দেয়। যে কথাটি শুনে জঞ্জের সৎ ভাইয়ের এটা বুঝতে বাকি থাকে না যে জলপরীর সাথে দেখা করাটা একটা প্ল্যান ছিল, তাই জন্য সে তখনই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখনই আমরা লক্ষ্য করি জঞ্জের সৎ ভাই ওখান থেকে চলে যাওয়ার পরে জলপরী একা হয়ে যায় এবং ওখানে আমরা মা দেয়ংকে দেখি, যার হাতে একটি হাতুড়ি ছিল, যেটা দিয়ে সে জলপরীকে আঘাত না করে বরং ওখানে থাকা জলের পাইপটিকে ফাটিয়ে দেয়, যাতে ওর গায়ে জল পড়ে জলপরীর আসল রূপটি বেরিয়ে আসে। যেটা দেখার পর জলপরী তখনই দৌড়ে ওখান থেকে পালাতে থাকে। পালাতে পালাতে তারা ছাদে এসে পৌঁছায়। জলপরী তখন তাকে বলে, আজ আমি তোমার সমস্ত স্মৃতি মুছে দেব, তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেব, শুধুমাত্র তুমি এই পর্যন্ত যাদের যাদের কষ্ট দিয়েছো শুধু তাদেরই স্মৃতিগুলো তোমার মনে থাকবে। এই বলে সে মা দেয়ংয়ের হাত ধরে তার স্মৃতি মুছতে থাকে। সাথে সাথে সে নিজের অতীতের বিষয়টাও দেখতে পায় যে সে আর দামরিয়ং কিভাবে তারা আগের জন্মে মারা গিয়েছিল। স্মৃতি মোছা হয়ে গেলে জলপরী খুব কষ্ট পায়, কারণ আগের জন্মে সে আর দামরিয়ং কিভাবে মারা গিয়েছিল সেটি সে নিজের চোখে দেখে। এখানে মা দেয়ংয়ের স্মৃতি মুছে দেওয়ার ফলে ওর কি হলো এবং এরপরে ওর সাথে আবার কি হতে চলেছে, এই সমস্ত প্রশ্ন রেখে এই এপিসোডটি এখানেই শেষ হয়।